ভারত সরকার পাকিস্তান, সৌদি আরব আর তুরস্কের নতুন মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট নিয়ে খুব মেজার্ড একটা রেসপন্স দিয়েছে। কিন্তু ইরান তো সোজা এই পুরো ডিফেন্স প্যাক্টের হাওয়াটাই বের করে দিয়েছে। এই এগ্রিমেন্টের অকাত কতটা সেটা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিয়েছে তেহরান। আর মজার ব্যাপার হচ্ছে ভারতকে আপাতত কিছু করতেও হচ্ছে না, এই তিন দেশকে হ্যান্ডেল করার দায়িত্ব যেন ইরান নিজেই নিয়ে বসেছে। আজকের ভিডিওতে সেটাই দেখব, সঙ্গে এটাও দেখব যে আমেরিকাকে ভারত কেন পরিষ্কারভাবে নিজের লিমিটের মধ্যে থাকতে বলছে, আর চায়নাকে মেসেজ দিতে অরুণাচল প্রদেশে ভারত এমন কি করছে যেটা বেইজিং এর যথেষ্ট গায়ে লাগতে পারে। প্রথমে কথা বলবো আমরা পাকিস্তান, সৌদি আরবিয়া আর তুর্কির মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্টে। গত কয়েক মাস ধরেই এই ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছিল, এবার তিন দেশ ফর্মালি সাইন করেছে। এগ্রিমেন্ট বলছে তিনটির মধ্যে কোনো একটি দেশের উপর অ্যাটাক হলে সেটাকে তিন দেশের উপর অ্যাটাক হিসেবেই ধরা হবে, আর বাকি দুই দেশ ডিফেন্সে এগিয়ে আসবে। এখন অনেকের মাথায় ন্যাচারালি প্রশ্ন আসবে, তাহলে ভবিষ্যতে ভারতের সঙ্গে পাকিস্তানের কনফ্লিক্ট হলে সৌদি আরবিয়া আর তুর্কিও কি পাকিস্তানের হয়ে ঝাঁপিয়ে পড়বে? হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি যদি আপনি শোনেন তাহলে একটু ভয়ঙ্কর শোনাচ্ছে, কিন্তু একটু গ্রাউন্ড রিয়েলিটি দেখলে এটা কমেডি ছাড়া আর কিছুই নয়। কারণ এই প্যাক্টের সব থেকে বড় টেস্ট ভারতের সঙ্গে নয়, এখন মিডল ইস্টেই হতে পারে। আর সেই টেস্ট শুরু হওয়ার আগেই ইরান মস্করা করেছে যে কাগজে এগ্রিমেন্ট লিখলেই সেখানে সিকিউরিটি আসে না। ইরানের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ফরেন পলিসি কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই সৌদি আরবিয়ার এই ডিলকে পেপার এগ্রিমেন্ট বলেছেন, অর্থাৎ কাগজে বিরাট ডিফেন্স প্যাক্ট, কিন্তু তার ভ্যালু যে কতটা সেটা নিয়ে ইরানের মধ্যেও কোনো ইলিউশন নেই। রিজাইয়ের বক্তব্যের সার কথা ছিল, সৌদি আরবিয়া যদি ভাবে পাকিস্তান আর তুর্কির সঙ্গে এগ্রিমেন্ট সাইন করলেই ইরানের অ্যাটাক থেকে গ্যারান্টিড প্রোটেকশন পেয়ে যাবে, তাহলে সেটা ভুল ধারণা। তিনি আমেরিকার উদাহরণটাও টেনেছেন। বহু বছর সৌদি আরবিয়া আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সিকিউরিটি রিলেশনশিপ রেখেছে। আমেরিকা সৌদির কাছ থেকে স্ট্র্যাটেজিক বেনিফিটও নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত অ্যাবসলিউট সিকিউরিটি গ্যারান্টি কিন্তু দিতে পারেনি। ইরানের মেসেজটাও সিম্পল, যে নিজের পলিসি ঠিক করো, না হলে কাল সিকিউরিটির জন্য আবার অন্য কোনো দেশের সামনে হাত পাততে হবে। আর ইরান কেন এত কনফিডেন্স নিয়ে বলছে তারও একটা কারণ আছে। পাকিস্তান আর সৌদি আরবিয়া তো সেপ্টেম্বর 2025 মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট করেছিল, তারপরেও ইরান সৌদি টেরিটরির ওপর একাধিক স্ট্রাইক করেছে। ওই হামলাগুলোয় 3 জন মারা যায় এবং 23 জনের বেশি আহত হয় বলে সোর্সে বলা হয়েছে। টার্গেটগুলির মধ্যে সৌদি আরামকো অয়েল ফ্যাসিলিটিস, অয়েল ফিল্ডস, প্রিন্স সুলতান এয়ারবেস, রেডার সিস্টেম এবং মিলিটারি ফ্যাসিলিটিসের কথাও এসেছে সামনে। টেম্পোরারি রিফাইনারি শাটডাউন, সাপ্লাই চেইন ডিসরাপশন আর ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ মিলিয়ে ক্ষতির এস্টিমেট কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত গিয়েছিল। কিন্তু এত কিছুর পর পাকিস্তান কি করলো? ডিফেন্স প্যাক্ট অনুযায়ী তো সৌদি আরবিয়ার ওপর অ্যাটাক মানে পাকিস্তানের ওপর অ্যাটাক, তাহলে পাকিস্তানের মিলিটারি কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল? না, এখানেই পুরো মিউচুয়াল ডিফেন্সের নাটকের সব থেকে অকওয়ার্ড অংশটা বেরিয়ে আসে। তাই আগামী কয়েকদিনে যদি ইরান আবার সৌদি আরবিয়ার ওপর স্ট্রাইক করে, তখন বোঝা যাবে এই নতুন তিন দেশের প্যাক্ট সত্যি ডিফেন্স অ্যালায়েন্স নাকি আগেরটাই একটু বড় সাইজের পেপার এগ্রিমেন্ট। এবার আসি ভারতের রেসপন্সটা কি ছিল। এমইএ স্পোক্স পার্সন রণধীর জয়সওয়ালকে প্রেস ব্রিফিংয়ে এই প্যাক্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বেসিক্যালি এক লাইনেই ব্যাপারটা শেষ করে দেন, ইন্ডিয়া এই ডেভেলপমেন্ট ক্লোজলি ফলো করছে এবং প্রয়োজন হলে পরে আপডেট দেবে, ব্যাস। তার মধ্যে কোনো ড্রামাটিক কোনো স্টেটমেন্ট ছিল না, যেন দিল্লি বলছে যে হ্যাঁ দেখছি তো, আগে তোমরা নিজেরাই দেখে নাও এগ্রিমেন্ট কাজ করে কিনা। এর মধ্যেই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর ইসরায়েল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর তার ফোনের কনভারসেশন নিয়ে কিছু ডিফেন্স অ্যানালিস্ট কনফিডেন্সি থিওরি বানাতে শুরু করেছেন। তাদের বক্তব্য ইসরায়েল হয়তো আগে থেকেই জানতে পেরেছিল সৌদি আরব, পাকিস্তান আর তুর্কি এই ডিফেন্স এগ্রিমেন্ট সাইন করতে যাচ্ছে, আর তাই এগ্রিমেন্টের ঠিক আগের দিন নেতানিয়াহু মোদীকে ফোন করেছিলেন। এই থিওরির সত্যতা কতটা সেটা পরিষ্কার নয়, তবে স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনের একটা পয়েন্ট আছে। ভবিষ্যতে যদি কোনো টেরর অ্যাটাকের পর ইন্ডিয়া পাকিস্তান মিলিটারি কনফ্লিক্ট আবার অপারেশন সিন্দুরের মতো এসকালেট করে এবং হাইপোথেটিক্যালি সৌদি আরব ও তুর্কি পাকিস্তানের পাশে মিলিটারি হয়ে দাঁড়ায়, তাহলে ইসরায়েল ভারতের জন্য আরো গুরুত্বপূর্ণ পার্টনার হয়ে উঠবে। এখন আপনারাই বলুন, সত্যি কি যুদ্ধ শুরু হলে সৌদি আর তুর্কি নিজের আর্মি পাঠিয়ে দেবে পাকিস্তানকে বাঁচাতে, নাকি এগ্রিমেন্ট আবার সেই কাগজই থেকে যাবে? কমেন্টে বলবেন। এবার নেক্সট আপডেট ইন্ডিয়া আমেরিকা। কয়েকদিন আগে ইউএস কংগ্রেসম্যান রিলে মুরে ভারতের এফসিআর রিলেটেড পলিসি নিয়ে মন্তব্য করে বলেছিলেন ফরেন ফান্ডিং এর ওপর ভারতের রেস্ট্রিকশন নাকি খ্রিস্টানদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাটাক। ভারত এবার সেই স্টেটমেন্টের জবাব দিয়েছে এবং ল্যাঙ্গুয়েজ ডিপ্লোম্যাটিক হলেও তার মেসেজটা পরিষ্কার ছিল, ইন্ডিয়ান আইন কি হবে, পার্লামেন্ট কি ডিসিশন নেবে, সেটা ইন্ডিয়ার ইন্টারনাল ম্যাটার। বাইরের কোনো দেশের এখানে লেকচার দেওয়ার কোনো দরকার নেই। এমইএ আরও মনে করিয়ে দিয়েছেন, শুধু ইন্ডিয়া নয়, আমেরিকা সহ পৃথিবীর বহু দেশই ফরেন ফান্ডিং এর ওপর রেগুলেশন, স্কুটিনি এবং রেস্ট্রিকশন রাখে। অর্থাৎ আমেরিকা নিজে যে কাজটা করে সেই একই কাজ ইন্ডিয়া করলে ওয়াশিংটন এসে তখন জ্ঞান দিতে শুরু করে এবং মরাল সাইন ক্লাস নেয়। আমাদের পার্লামেন্ট ঠিক করবে কোন আইন দরকার কোনটা নয়। আর এবার আপডেট আসছে চায়না থেকে। এই আপডেটটা যথেষ্ট ইম্পর্টেন্ট, কিন্তু অনেক চ্যানেলই এটাকে মিস করেছে। ইন্ডিয়া অরুণাচল প্রদেশে চায়না বর্ডারের কাছে 27টি লোকেশন আইডেন্টিফাই করে স্ট্যান্ডার্ডাইজড ইন্ডিয়ান নেমস অফিসিয়াল রেকর্ডে যোগ করেছে। এগুলির মধ্যে 4টি পাস এবং একটি মনুমেন্ট, একটি লেক এবং 21টি ল্যান্ড লোকেশন রয়েছে। বিশেষ ব্যাপার হচ্ছে এর মধ্যে সেই জায়গাগুলিও আছে যেগুলির চাইনিজ নাম বেইজিং আগে নিজের লিস্টে প্রকাশ করেছিল। ইন্ডিয়া এবার তিবেতিয়ান এবং হিন্দি ইউজেস সহ এক্সিস্টিং লোকাল নেমসগুলি
নামগুলিকে স্ট্যান্ডার্ডাইজ করে অফিসিয়াল সার্ভে অফ ইন্ডিয়া ম্যাপসে ইনক্লুড করেছে। এর মধ্যে লংজু, মাজা এবং থাগলার মতো সেন্সিটিভ লোকেশনও রয়েছে। ইন্ডিয়া এই এলাকাগুলির ওপর ক্লেম করে, যদিও 1962 ওয়ার্ডের পর কয়েকটি অংশ চাইনিজ কন্ট্রোলে রয়েছে, তারপরেও দিল্লি নাম স্ট্যান্ডার্ডাইজ করেছে। মেসেজ বুঝতে খুব বেশি জিওপলিটিক্যাল ডিগ্রি লাগে না। ইন্ডিয়া বলেছে বিজনেস তোমার সঙ্গে করব, ইনভেস্টমেন্টও নেব, কিন্তু টেরিটোরিয়াল ক্লেম ভুলে গেছি এমন দিবা স্বপ্ন দেখো না। এখানে একটি গুরুত্বপূর্ণ ক্ল্যারিফিকেশন আছে। সরকার নতুন কোনো নাম বানায়নি। লংজু, জয়সওয়ানগড়, জয়রামপুর, বৈশাখী, শিবাজীনগর, বুদ্ধ মন্দির, থাগলা এই ধরনের নাম লোকাল পপুলেশন, ইন্ডিয়া আর্মি আর লোকাল অথরিটি অনেকদিন ধরেই ব্যবহার করত। প্রবলেম ছিল অফিসিয়াল স্ট্যান্ডার্ডাইজেশন ছিল না। লোকাল নেম একরকম, আর্মি অন্যভাবে রেফার করছে, অ্যাডমিনিস্ট্রেশনের রেকর্ডে আবার সেই কনসিস্টেন্সি নেই। এবার সব জায়গায় একই নাম যাবে। ল্যান্ড রেকর্ডস, সেন্সাস, বর্ডার ইনফ্রাস্ট্রাকচার, গভর্নমেন্ট ডকুমেন্টস, অফিসিয়াল ম্যাপ সব জায়গায়। থাগলা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ 1962 ইন্ডিয়া চায়না ওয়ার্ডের অরুণাচল সেক্টরের সংঘর্ষের সঙ্গে এই এলাকা জড়িয়ে আছে। জয়সওয়ানগড় এবং শের থাপা মেমোরিয়াল ইন্ডিয়ান আর্মির শহীদ জওয়ানদের স্মৃতির সঙ্গে যুক্ত। এখন এগুলো পার্মানেন্ট স্ট্যান্ডার্ড নেম পেল। চায়না বারবার অরুণাচল প্রদেশের জায়গাগুলির জন্য চাইনিজ নামের লিস্ট প্রকাশ করে সিম্বলিক ক্লেম দেখানোর চেষ্টা করছে। ইন্ডিয়ার এই মুভ তারই ডাইরেক্ট কাউন্টার মেসেজ। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, একদিকে ইন্ডিয়া চায়না ট্রেড রিলেশন রিসেট হচ্ছে, ইনভেস্টমেন্ট নিয়ে কথাবার্তা চলছে, বিজনেস টাইজ ইমপ্রুভ করার চেষ্টা চলছে, কিন্তু স্ট্র্যাটেজিক লেভেলে ট্রাস্ট ডেফিসিট এখনো পুরোপুরি জীবিত। দিল্লি বেজিংকে মিক্সড সিগন্যাল দিচ্ছে না, বরং খুব ক্লিয়ার সিগন্যাল দিচ্ছে। ট্রেড করব, বিজনেস করব, কিন্তু $2 থেকে $4 বিলিয়ন ইনভেস্টমেন্টের জন্য চায়নার সামনে নরম হয়ে গেছি এমন ভুল যেন না হয়। অরুণাচল প্রদেশের এই নাম স্ট্যান্ডার্ডাইজেশন করে ইন্ডিয়া সেই ইন্টেনশনকে আবার পরিষ্কার করে দিল।